আর শর্ট হয়ে গেলে এর থ্রু দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করে সেটা কার মধ্যে দিয়ে যাবে, ক্যাপাসিটির মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো অন টাইমটা আমার একটু বাড়ালাম আমি, অফ টাইমটা আমার অনেক বেশি। বুঝতে পারলো তো? তো এখানে পুরো খেলাটাই কার হচ্ছে বলতো, ক্যাপাসিটরের চার্জিং আর ডিসচার্জিং এর উপরে, আর কিছু না। ঠিক আছে, ডিউটি সাইকেল চেঞ্জ করতে হবে, কি করবো, RB1 আর RB2 কে আমি চেঞ্জ করে দেবো, সেম রাখবো না। যদি ডিউটি সাইকেল 50% রাখতে চাই কি করবো, RB1 RB2। আমরা কালকে ক্লাসে দেখেছিলাম কি করে বাইস্টেবল মাল্টিভাইব্রেটরকে ডিজাইন করতে হয়। আর বাইস্টেবল মাল্টিভাইব্রেটরের ডিজাইনে আমরা দেখেছিলাম আমরা দুটো ট্রানজিস্টর ইউজ করেছিলাম, আর সেখানে আমাদের কোনো ক্যাপাসিটর ছিল না, তাই না? তো সেখানে কোনো ডাইনামিক এলিমেন্ট ছিল না সার্কিটের মধ্যে। ওই জন্য আমাকে এক্সটার্নালি ট্রিগারিং করতে হচ্ছিল আমাকে আউটপুটের ভোল্টেজটাকে একবার জিরো একবার ভিসিসি করার জন্য, তাই তো? বাইস্টেবল মাল্টিভাইব্রেটরে দুটো স্টেবল স্টেট, হাই আর লো দুটো স্টেবল স্টেট হয়। ওই জন্য আমাকে হাই থাকলে ট্রিগারিং করে লোতে আনতে হচ্ছিল, আর লোয়ে থাকলে ট্রিগারিং করে হাইতে যেতে হচ্ছিল, তাই তো? আজকে আমি পড়বো হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। আমি কেন অ্যাস্টেবল চুজ করলাম মনোস্টেবল না চুজ করে, তার কারণ হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর তোমরা দেখেছো কোনো রকম ক্যাপাসিটর ছিল না, তাই না? ওখানে আমার দুটো স্টেবল স্টেট। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাস্টেবল, যেখানে কোনো স্টেবল স্টেটই নেই। তার মানে কি, এখানে অটোমেটিক্যালি আমার স্টেটটা চেঞ্জ হবে। তার মানে কি হবে, এখানে এখানে আমাদের ক্যাপাসিটরকে দিতে হবে, সার্কিটে একটা ডাইনামিক এলিমেন্ট থাকবে। ওকে, আর এখানে দুটোই আনস্টেবল স্টেট। তো যখনই তুমি একটা বাইস্টেবল মাল্টিভাইব্রেটর ডিজাইন করতে পারবে আর অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ডিজাইন করতে পারবে, তার মানে কি মনোস্টেবলটা তোমার জন্য বোঝা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো মনোস্টেবলে কি হবে, একটা পার্ট বাইস্টেবলে থাকবে, একটা পার্ট অ্যাস্টেবলে থাকবে, তাহলে মনোস্টেবল তৈরি হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। স্ক্রিনে যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের সার্কিট। ওকে, যেখানে দেখো এই যে ভোল্টমিটারটা আছে, এই ভোল্টমিটার আউটপুটটা আমি দেখছি হচ্ছে গ্রাফের মধ্যে প্লট করছি। ওকে, সেখানে দেখো তুমি অটোমেটিক্যালি আমি কোনো ট্রিগারিং দিচ্ছি না, এখানে কোনো সুইচ নেই বাইস্টেবলের মতো। কোনো ট্রিগারিং না দেওয়া সত্ত্বেও দেখো আউটপুট ভোল্টেজটা একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে। ঠিক আছে, এখানে 5 ভোল্ট আছে, আমি এই 5 ভোল্টটাকে চেঞ্জ করে দিয়ে এটাকে আমি 10 ভোল্ট করে দিলাম। ওকে, তাহলে দেখো সেম হবে, 10 ভোল্টের একবার অন হবে একবার অফ হবে। ঠিক আছে, এবার দেখো আউটপুটের সাথে সাথে আমি তোমাকে আরো দুটো ভোল্টেজ দেখিয়েছি। একটা দেখো অরেঞ্জটা, ঠিক আছে, যেটা যাচ্ছে আমার Q2 ট্রানজিস্টরের বেসে যাচ্ছে, আর দেখো ব্লুটা যেটা আমার Q1 ট্রানজিস্টরের বেসে যাচ্ছে। ওকে, এবার তুমি একটু প্লটের দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পাবে এই যে বেসের যে ভোল্টেজটা আছে না, এটা দেখো নেগেটিভে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি ভোল্টেজটা আবার নেগেটিভ 9 ভোল্ট বা 9.3 ভোল্ট যাচ্ছে, দিয়ে সেটা আস্তে আস্তে চার্জ আপ হয়ে যাচ্ছে হচ্ছে কততে, 0.7 যাচ্ছে। ওকে, তারপরে যখনই আরেকটা ট্রানজিস্টর অন হচ্ছে তখন কি হচ্ছে, তার স্টেট চেঞ্জ করে আবার সেটা ডাইরেক্টলি 9 ভোল্টে চলে আসছে। ঠিক আছে, তো এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। আমি এটা তোমাকে দেখালাম তার কারণ হচ্ছে আমি যখন তোমাকে থিওরিটিক্যালি এক্সপ্লেন করব তখন তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি ভোল্টেজটা নেগেটিভে যাচ্ছে। ঠিক আছে, আর এই নেগেটিভ যে ভোল্টেজ যাচ্ছে এটা কেন হচ্ছে, আমি গ্রাউন্ড কোথায় ধরছি তার উপর ডিপেন্ড করে এটা নেগেটিভটা আমরা বলছি। ওকে, সো লেটস গো টু দ্য পেন এন্ড পেপার। এটা আমার বাইস্টেবল মাল্টিভাইব্রেটরের সার্কিট ছিল, তাই তো? এই সার্কিটে দেখতে পাচ্ছ তোমরা এখানে কোনো রকম ক্যাপাসিটর ছিল না, তাই না? এবার আমাকে আগে বুঝতে হবে যে ক্যাপাসিটর কি করে কাজ করে। আমি কি করছি, সার্কিটে একটা ভোল্টেজ সোর্স নিচ্ছি, এখানে আমি একটা সুইচ লাগালাম, দিয়ে আমি এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এরপর আমি এখানে আরেকটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে আমি ক্যাপাসিটর লাগালাম। ওকে, আমি এটা নাম দিলাম R1, এটা দিলাম R2। ঠিক আছে, তাহলে কি হবে, সার্কিটে কিভাবে বিহেভ করবে, যদি এটা আমার ভিসিসি হয়, ঠিক আছে, আমি ভিসিসি ইকুয়াল টু কত ধরে নিলাম, 10 ভোল্ট ধরে নিলাম। তাহলে যখন সার্কিটের মধ্যে সুইচটা অফ থাকবে তখন কি হবে, সার্কিটে আমার ক্যাপাসিটরে কোনো চার্জ হবে না। ঠিক আছে, কিন্তু যে মোমেন্টে আমি এই ক্যাপাসিটরটাকে আমি যেই মোমেন্টে এই সুইচটা অন করব তখন কি হবে, সুইচ অন করার সাথে সাথে আমার এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। ওকে, আর শর্ট হয়ে গেলে এর থ্রু দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করে সেটা কার মধ্যে দিয়ে যাবে, ক্যাপাসিটির মধ্যে দিয়ে যাবে। আর তোমরা কি জানো, ক্যাপাসিটির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে ক্যাপাসিটি কি হবে, চার্জ হবে, তাই তো? আমি কি বলতে পারি, ক্যাপাসিটির ভোল্টেজটা আস্তে আস্তে বিল্ড আপ হবে। ওকে, তাহলে এই ক্যাপাসিটরটা কত ভোল্টেজে চার্জ হবে, সেটা আমার আলটিমেটলি 10 ভোল্টে চার্জ হবে। ঠিক আছে, তাহলে আমি যদি সেটা প্লট করি টাইমের রেসপেক্টে, তাই যদি টি দিই আর এখানে যদি আমি ভোল্টেজ দিই ক্যাপাসিটর ভোল্টেজ, যখন আমার সুইচটা অফ থাকবে তখন কি হবে, আউটপুটের মধ্যে কোনো ভোল্টেজ আমি পাবো না। ঠিক আছে, এই মোমেন্টটা আমি কি করলাম, সুইচ এস ইকুয়াল টু 1 করলাম, এটা আমার সুইচ এস ইকুয়াল টু 1, তাহলে কি হবে, ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হবে। ওকে, ক্যাপাসিটরটা কোন রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে চার্জ হবে, R1 এর থ্রু দিয়ে ক্যাপাসিটরটা
চার্জ হবে। তার মানে এই যে সার্কিটটা হবে তার টাইম কনস্ট্যান্ট কি হবে, টি ইকুয়াল টু R1 ইন্টু সি হবে। ওকে, এবার এই মোমেন্টে যদি আমি সুইচটাকে বন্ধ করে দিই, তার মানে কি বলছি এখানে আমি এস ইকুয়াল টু যদি আমি 0 করে দিই, এবার কি হবে, এবার আমার এই ক্যাপাসিটরটা অলরেডি কি চার্জ হয়ে বসে আছে, তাই না? এবার দেখো যখনই সার্কিটটাতে আমি সুইচটা বন্ধ করে দিলাম তখন কি হবে, ক্যাপাসিটর যে চার্জ হচ্ছিল প্লাস আর মাইনাসে, এবার কি হবে, ক্যাপাসিটর কাজ করবে অ্যাজ এ ব্যাটারি। এবার কি হবে, ক্যাপাসিটর আস্তে আস্তে ডিসচার্জ হবে কার থ্রু দিয়ে, R1 আর R2 থ্রু দিয়ে, তাই তো? তাহলে কি দেখতে পাবো আমি, এটা আস্তে আস্তে ডিসচার্জ হবে। ঠিক আছে, তাহলে চার্জিং টাইম কনস্ট্যান্ট হবে R1C আর ডিসচার্জিং টাইম কনস্ট্যান্ট হবে R1 ইন্টু R2 ইন্টু সি। বোঝা গেল? এবার এই সার্কিটটাকে যদি আমি এরকম করে ড্র করি, আমি এখানে কি নিলাম, প্রথমে নিলাম 10 ভোল্ট, তারপরে R1 R2, এখানে আমি ক্যাপাসিটরটা নিলাম। ঠিক আছে, এবার সুইচটাকে আমি এখানে ড্র করছি। ঠিক আছে, তাহলে দেখো এটা ভিসিসি হলো, এটা 10 ভোল্ট, আর যা সার্কিটে যা ছিল তাই। তাহলে দেখো আমার এই সার্কিটটা যেভাবে বিহেভ করবে, এই সার্কিটটাও এক্স্যাক্টলি সেম ভাবে বিহেভ করবে, তাই না? কোনো ডিফারেন্স কিন্তু তুমি এখানে পাবে না। ওকে, কিন্তু এই সার্কিটে তোমাকে কিছু কিছু জিনিস বলার আছে। এখানে ক্যাপাসিটর চার্জটা যতদূর হবে, সেটা কত হবে, সেটা ম্যাক্সিমাম কত হতে পারে, 10 ভোল্ট হতে পারে, আর ডিসচার্জ হলে মিনিমাম কত হতে পারে, 0 ভোল্ট হতে পারে। ওকে, তাহলে আমি সার্কিটটাকে আবার ড্র করছি। দেখো এবার তোমাকে একটা নতুন কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের কনসেপ্ট। তোমরা অলরেডি পড়ে এসেছো, তবুও তোমাদেরকে একবার রিভিশন দেওয়াচ্ছি। ভোল্টেজ সোর্সের কনসেপ্টটা কি, সাপোজ আমাকে একটা সোর্স দেওয়া হলো, যে সোর্সটা বললো এটা হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, তার মানে কি বলতো, এইখানে দুটো পয়েন্ট নিলাম V1 আর V2। এর মানে হচ্ছে V1 আর V2 এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত, 10 ভোল্ট। তাহলে কি লিখতে পারি, V1 মাইনাস V2 ইকুয়াল টু আমার হবে 10 ভোল্ট। ওকে, যদি এখানে V2 ইকুয়াল টু যদি 0 ভোল্ট ধরি, তাহলে V1 কত লিখতে পারি এখানে আমি, 10 ভোল্ট। যদি আমি এখানে V2 কে 5 ভোল্ট ধরি, তাহলে V1 কত হবে এখানে আমার, 15 ভোল্ট। ওকে, আবার V2 কে যদি আমি এখানে -5 ভোল্ট ধরি, তাহলে V1 কত হবে আমার, 5 ভোল্ট। তার মানে কি, আলটিমেটলি যখনই কোনো একটা পোটেনশিয়াল মেজার করছি বা পোটেনশিয়াল ডিনোট করছে, পোটেনশিয়াল ডিফারেন্স, তার মানে হচ্ছে এখানে যে ওই পোটেনশিয়াল ডিফারেন্স যেটা বলা হচ্ছে, এটা কি পার্টিকুলারলি দুটো পয়েন্টের যে পোটেনশিয়ালের যে ডিফারেন্সটা হচ্ছে সেটা আমি এখানে নিয়োগ করছি। ওকে, সো ভোল্টেজ সোর্স যখন আমি বলছি 10 ভোল্ট, তার মানে কি V1 আর V2 এর মাঝখানে 10 ভোল্ট থাকবে। সেখানে V2 যদি 0 হয়, তাহলে V1 কত হবে, 10। V2 যদি 5 হয়, V1 কত হবে, 15। বোঝা গেল তো? এবার দেখো এই জায়গাটা, এই যে সার্কিটটা আছে, এবার যদি আমি সুইচটাকে অন করে দিই, তাহলে কি দেখতে পাবো, এই সুইচটা অন হয়ে যাওয়া মাত্র এর মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে, ক্যাপাসিটরের থ্রুতে কারেন্ট ফ্লো করবে, R2 এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, এই দিকে কারেন্টটা চলে আসবে কোথায়, ভিসিসিতে, তাই তো? আমি যদি ধরি এই পয়েন্টে 0 ভোল্ট থাকে, তাহলে এই পয়েন্টেও 0 ভোল্ট, এই পয়েন্টেও 0 ভোল্ট, এটা আমার 10 ভোল্ট হবে, এটা আমার 10 ভোল্ট হবে। ঠিক আছে, যখনই কোনো একটা রেজিস্ট্যান্সকে আমি একটা ভোল্টেজ সোর্সের প্যারালাল লাগাবো, তখন কি হবে, সেটাকে বলা হয় রিটার্ডেন্ট। এই রেজিস্ট্যান্সটা এই মোমেন্টে থাকাও যা, না থাকাও তাই, চার্জিং সার্কিটের জন্য। ঠিক আছে, ডিসচার্জিং এর কাজ করবে, দেখালাম তোমাকে। এবার দেখো 10 ভোল্ট যখন দিয়েছি, তার মানে কি আমার ক্যাপাসিটরটা আলটিমেটলি চার্জ কততে হবে, ম্যাক্সিমাম 10 ভোল্ট আমার ক্যাপাসিটরটা চার্জ হবে, তাই তো? তাহলে আমি বলতে পারি টি ইকুয়াল টু 0 তে আমি সুইচটাকে অন করলাম। ওকে, আর টি ইকুয়াল টু ইনফাইনাইটে যদি বলি, তাহলে কি হবে, ক্যাপাসিটর ভোল্টেজ যে ভিসি, সেটা কত হবে, 10 ভোল্ট হবে, তাই না? ওই মোমেন্টে ক্যাপাসিটর পোলারিটি কি হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তার মানে ক্যাপাসিটরটা চার্জ হয়ে গেল। ওকে, এবার দেখো যখন ক্যাপাসিটর চার্জ হয়ে গেল, তারপর আমি কি করলাম, এই মোমেন্টে আমি সুইচটাকে ওপেন করে দিলাম। যখনই সুইচটা ওপেন করে দেবো, তাহলে কি দেখতে পাবো, এখানে আমার সার্কিটে ডিসকানেকশন হয়ে গেল। ঠিক আছে, সার্কিটে যখন ডিসকানেকশন হয়ে গেল, এবার ভোল্টেজটা একবার ভালো করে দেখো, এটা কত ছিল আমার, এটা ছিল আমার 0 ভোল্ট। ওকে, ক্যাপাসিটরে কত ভোল্টে চার্জ আছে, 10 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমি যদি এই দুটোকেই 5 কিলো ওহম আর 5 কিলো ওহম ধরি, দুটো যদি সেম রেজিস্ট্যান্স ধরি আমি, তাহলে দেখো এটা 0 ভোল্ট, মানে এটা কত হচ্ছে আমার, 10 ভোল্ট হচ্ছে, তাই তো? তার মানে এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত, 10 ভোল্ট, তাই না? এবার তুমি এই সার্কিটটাকে ভাবো ভালো করে। ঠিক আছে, এই যেখানে 10 ভোল্ট আছে, তার মানে কি ক্যাপাসিটরটা কাজ করবে অ্যাজ এ ভোল্টেজ সোর্স, তাই তো? তাহলে আমি এখানে বলতে পারি যে এটা হয়ে গেল ভোল্টেজ সোর্স, একটা 10 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে, তার সাথে দুটো আমার 5 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে।
তাই না? তার মানে আমাকে এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট আমি একটা পাবো। তার মানে আমি এই যে 10 ভোল্টটা ডিফারেন্সটা আছে এইটা আমার এখানে ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে যদি এখানে আমার এটা ভুলে যাও এখন, যদি এখানে আমার 10 ভোল্ট হয় তাহলে কত হবে, এখানে 5 ভোল্ট হবে, এখানে কত হবে 0 ভোল্ট হবে, তাই না? তাহলে দেখো এটা 0 ভোল্ট, এটা হচ্ছে আমার 10 ভোল্ট। আলটিমেটলি এটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে এই পয়েন্টটা যদি V1 হয়, এই পয়েন্ট যদি V2 হয়, এই পয়েন্ট যদি V3 হয়, তাহলে রুলসটা কি আসছে, V1 মাইনাস V3 ইকুয়াল টু আসছে কত, 10 ভোল্ট। কেন? ক্যাপাসিটরটা 10 ভোল্টের চার্জ আছে। ওকে, আবার দেখো ভোল্টেজ, এই যে ভোল্টেজ ডিভাইডার যে সার্কিটটা আছে, এই জন্য কি পাচ্ছি এখানে, V1 মাইনাস V2 কত পাচ্ছি এখানে আমি, 5 ভোল্ট। ওকে, আবার V2 মাইনাস V3 কত পাচ্ছি আমি, 5 ভোল্ট। বোঝা গেল তো? তাহলে তুমি এই রুলসটা বুঝতে পারলো তো এখানে, ঠিক আছে? এবার দেখো যখনই আমি এখানে সুইচটাকে ডিসকানেক্ট করছি, আমি ধরেছি এটা 0 ভোল্ট, ঠিক আছে? এখানে গ্রাউন্ডের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। আমি এই পয়েন্টটাকে 0 ভোল্ট ধরেছি, যখনই আমি এই পয়েন্টটা 0 ভোল্ট ধরবো তাহলে এই পয়েন্টটা কত হবে, 10 ভোল্ট হবে। এই পয়েন্টে যদি 10 ভোল্ট হয় তাহলে V2 কত হচ্ছে, V2 হচ্ছে আমার 10 ভোল্ট। তাহলে এই সার্কিটটাতে যদি আমি V2 ইকুয়াল টু 10 ভোল্ট পুট করি, তাহলে V1 কত হচ্ছে, V1 হচ্ছে 15 ভোল্ট, আর V3 কত হচ্ছে, V3 হচ্ছে আমার 5 ভোল্ট। বোঝা গেল? তার মানে এই মোমেন্টে দাঁড়িয়ে V1 কত হচ্ছে আমার এখানে, 15 ভোল্ট হচ্ছে, আর এটা হচ্ছে আমার 5 ভোল্ট। ওকে, বুঝতে পারলে কি বললাম? তাহলে দেখো আবার ভালো করে বোঝো, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটাতে যখন আমি সার্কিটে ক্যাপাসিটরটাকে চার্জ করছি সুইচটা অন করে দিয়ে, ওই মোমেন্টে ক্যাপাসিটরটা চার্জ আপ হচ্ছে, ঠিক আছে? ক্যাপাসিটর চার্জ আপ হয়ে এখানে কত ভোল্টে চার্জ হচ্ছে, 10 ভোল্টে চার্জ হচ্ছে। আর যেহেতু এখানে সুইচটা অন হচ্ছে, তার মানে কি টোটাল যে পাথটা আছে এটা শর্ট পাথ। তাহলে এই পয়েন্টে যদি 0 ভোল্ট হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কত, 0 ভোল্ট। ওকে, এটা 0 ভোল্ট হলে ক্যাপাসিটর যদি 10 ভোল্টে চার্জ হয়ে থাকে, তাহলে আমি এই পয়েন্টে পোটেনশিয়ালটা কত পাবো, 10 ভোল্ট পাবো। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার যখনই আমি সুইচটাকে ডিসকানেক্ট করব, তখন কি হবে, তখন দেখো আমার এই পয়েন্টের পোটেনশিয়ালটা যেটা 0 ভোল্ট ছিল, সেরকম কত হয়ে গেল, এটা 5 ভোল্ট হয়ে গেল। কেন 5 ভোল্ট হলো, এখন কিন্তু গ্রাউন্ড আমার এই পয়েন্টে আছে, এটা কিন্তু গ্রাউন্ড নয়, গ্রাউন্ডের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছে, তাই না? তাহলে এই যে 5 ভোল্ট যেটা আমি ধরছি, কার রেসপেক্ট হচ্ছে, এই 0 ভোল্টের রেসপেক্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা যদি 5 ভোল্ট, এটা কত হচ্ছে, 15 ভোল্ট। কিন্তু আলটিমেটলি তুমি এটা ভালো করে দেখো, এই 15 ভোল্ট আর 5 ভোল্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, 10 ভোল্ট। সেটাই ধরো ক্যাপাসিটর এখানে চার্জ আপ হয়ে আছে। বুঝেছো? ক্লিয়ার এটুকু? তাহলে আলটিমেটলি দেখো আমার এটা 0 ভোল্ট কনস্ট্যান্ট থাকছে, এটা 10 ভোল্ট থাকছে, এটা 10 ভোল্ট থাকছে, তাই তো? এবার এই যে 15 ভোল্টটা আছে আর যে 5 ভোল্টটা আছে, এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য একটা কারেন্ট ফ্লো করবে, তাই না? আর এই যে রেজিস্ট্যান্স গুলো এখানে আছে, রেজিস্ট্যান্সটা কি হবে, রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা ফ্লো করলে হিট ডিসিপেশন হবে, তাই না? তাহলে এখানেও হিট ডিসিপেশন হবে, এখানেও হিট ডিসিপেশন হবে। তাহলে কি হবে, আলটিমেটলি আমার যে ক্যাপাসিটরের যে চার্জ ছিল 10 ভোল্টের, সেই চার্জটা আস্তে 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 কি হবে, 0 ভোল্ট হয়ে যাবে, তাই না? তাহলে কি বলতে চাইছি আমি, এখানে এই যে ক্যাপাসিটর যে ডিসচার্জ হবে, সেটা কি হবে, আমার 15 ভোল্টটা আস্তে আস্তে নেমে কততে আসবে, 10 ভোল্টে আসবে। আর এই যে 5 ভোল্ট যেটা আছে, আস্তে আস্তে কি উপরে গিয়ে কি হবে, এটা আমার 10 ভোল্টে যাবে। তাহলে দেখো এই পয়েন্টের পোটেনশিয়ালটা আর এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত হয়ে গেল, সেম হয়ে গেল। তার মানে ক্যাপাসিটর দেখো অলরেডি ডিসচার্জ হয়ে গেছে, তাহলে ক্যাপাসিটর ভোল্টেজ কত হচ্ছে এখন, 0 ভোল্ট হয়ে গেছে। বুঝতে পারলে? তাহলে কি বললাম আমি, এই পয়েন্টটা যেহেতু কনস্ট্যান্ট আমার 10 ভোল্টে, তাহলে কি দেখতে পাবো আমি, এখান থেকে 15 ভোল্ট যেহেতু দেওয়া আছে, আমার এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করে কি হবে, এখানে কি হবে, আলটিমেটলি একটা হিট ডিসিপেশন হবে, ঠিক আছে? তাহলে কি হবে, এই 15 ভোল্ট আস্তে 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 ড্রপ হতে থাকবে, ড্রপ হয়ে কততে আসবে, 10 ভোল্টে আসবে, তাই না? তাহলে 10 ভোল্টে আসলে কি হলো, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাই তো? সিমিলারলি এটা কত ছিল, 5 ভোল্টে ছিল, তাহলে দেখো আমার এটা 5 ভোল্ট আছে, আমার এর মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে ক্যাপাসিটর যখন ধরো ব্যাটারি যখন চার্জটা ফুরিয়ে যায়, তখন কি আস্তে 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 কারেন্টটা কমতে থাকে, তাহলে কি এর মধ্যে কারেন্টটা কমতে থাকবে, তাই তো? কারেন্টটা কমতে থাকবে কি করে, তাহলে কি হবে, এই 5 ভোল্ট আস্তে আস্তে কততে যাবে, 10 ভোল্টে যাবে। ওকে, তার মানে যখন ক্যাপাসিটর পুরোপুরি ডিসচার্জ হয়ে যাবে, তখন কি হবে, এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত পাচ্ছি আমি, V3 ইকুয়াল টু পাচ্ছি 10 ভোল্ট, V1 ইকুয়াল টু পাচ্ছি কত, 10 ভোল্ট, এই পয়েন্টে কত পাচ্ছি আমি, 10 ভোল্ট। ওকে, তাহলে আমি কি বোঝানোর চেষ্টা করলাম, তিনটে সার্কিট বোঝালাম তোমাকে আমি। যখন ক্যাপাসিটর চার্জ হচ্ছে, তখন এই পয়েন্টে 10 ভোল্ট, এই পয়েন্টে 0 ভোল্ট, এই টোটালটা 0 ভোল্ট। ওকে, যখন আমি সুইচটাকে ওপেন করে দিলাম, অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট কি হবে, এই পয়েন্টের পোটেনশিয়ালটা ডাইরেক্টলি 5 ভোল্টে জাম্প করবে। কেন, গ্রাউন্ডটা ডিসকানেক্টেড হয়ে গেছে। ওকে,
এবার যখনই 5 ভোল্টে জাম্প করলো তারপরে কি এটা 15 ভোল্ট হয়ে যাবে, দিয়ে কি হবে আলটিমেটলি ক্যাপাসিটর ডিসচার্জ হবে, তাহলে কি 15 ভোল্ট থেকে আস্তে আস্তে এটা কমবে আর 5 ভোল্ট থেকে এটা বাড়বে, তো দুটোই কত হয়ে যাবে 10 ভোল্টে যাবে, দিয়ে ক্যাপাসিটরটা কি ডিসচার্জ হয়ে গেল। ঠিক আছে, দিয়ে ডিসচার্জ হয়ে কি দেখতে পাচ্ছি আমার সার্কিটে এ পয়েন্টেও 10 ভোল্ট আছে, এ পয়েন্টেও 10 ভোল্ট, এ পয়েন্টেও 10 ভোল্ট, এ পয়েন্টে 10 ভোল্ট। তাই দেখো সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না, তাই না? কেন কারেন্ট ফ্লো করছে না? প্রত্যেকটা নোডের পোটেনশিয়াল কত, পোটেনশিয়াল সেম, তাই না? তাহলে পোটেনশিয়াল সেম মানে কি কারেন্ট ফ্লো করবে না, এটাই তোমরা জানি। আমি যদি তোমাকে এই সার্কিটটা দিয়ে দিই, দিয়ে তোমাকে যদি বলি আমাকে এই পয়েন্টগুলোর পোটেনশিয়াল বলো, তুমি কত বলবে? 10 ভোল্ট বলবে। কেন? সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না। সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো যদি না করে তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে কোনো ড্রপ পড়বে না, রেজিস্ট্যান্স মধ্যে যদি কোনো ড্রপ না পড়ে তাহলে এখানে 10 ভোল্ট হলে কত হবে, এখানেও 10 ভোল্ট হবে, এখানেও 10 ভোল্ট হবে, এখানেও 10 ভোল্ট হবে। ক্লিয়ার? বুঝেছো? তো একটা সার্কিটের মধ্যে ক্যাপাসিটরের চার্জিং আর ডিসচার্জিংটা এরকম করে হয়। বোঝা গেছে? তাহলে এবার দেখ আমি এই সার্কিটটাকে একটু অন্যরকম করে ড্র করছি। এখানে আমার কত ছিল, ভিসিসি ছিল, তাই তো? তাহলে আমি উপরে একটা ভিসিসি দিলাম, ঠিক আছে? তারপরে দেখ একই পয়েন্ট থেকে আমার একটা R2 বেরোচ্ছে, একটা R1 বেরোচ্ছে, তাই না? তাহলে আমি এখানে দিলাম কি R2 দিলাম, আর এখানে আমি দিলাম কি R1 দিলাম। ওকে, এবার এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2। এবার দেখ R1 আর R2 এর মধ্যে একটা ক্যাপাসিটর কানেক্ট করা আছে, তাই তো? তাহলে R1 আর R2 এর মধ্যে একটা ক্যাপাসিটরকে আমি কানেক্ট করলাম। ওকে, এবার এখানে দেখ আলটিমেটলি গ্রাউন্ডটা কি করে হচ্ছে, R2 আর ক্যাপাসিটরটা যেটা আছে এই R2 আর ক্যাপাসিটরের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা আমার যাচ্ছে একটা সুইচে। ওকে, এবার সেই সুইচটা দেওয়া হলো। ওকে, এইটা হয়ে যাচ্ছে আমার গ্রাউন্ড, তাই তো? তাহলে আমার সার্কিট এরকম দেখতে হলো। ওকে, তাহলে এই সার্কিটটাই আলটিমেটলি এই সার্কিটটা। বোঝা গেছে? তাহলে তোমরা বুঝতে পারলে যদি আমি এখানে সুইচটা অন করে দিই, সুইচটা অন করলে কি হবে, আমার এই ক্যাপাসিটরটা কি হবে, চার্জ হবে এভাবে। ঠিক আছে, সুইচ যদি অন হয়ে যায়, আর যখন সুইচটা অফ হয়ে যাবে তখন কি হবে, এই যে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটরটা কি হবে, ডিসচার্জ হবে। ঠিক আছে, সুইচ যখন অফ হয়ে যাবে তখন এই ক্যাপাসিটরটা এভাবে ডিসচার্জ হবে এদিক থেকে। এবার একটু মনে করো যে আমরা আগের দিন কি করেছিলাম। আমরা আগের দিন যে সার্কিটে ড্র করেছিলাম সেই সার্কিটের মধ্যে আমার এখানে ছিল হচ্ছে RC1, এইদিকে ছিল আমার RC2। ওকে, এখানে আমি দিয়েছিলাম হচ্ছে RB1, আর এখানে আমি দিয়েছিলাম হচ্ছে RB2, তাই তো? এই সার্কিটটা ছিল, তাই না? এবার দেখো এই সার্কিটটাকেই আমি একটু চেঞ্জ করছি। কেমন চেঞ্জ করবো দেখো, আলটিমেটলি আমার এখানে যে RB2 যে রেজিস্ট্যান্স লাগিয়েছি সেটা আমি কোথায় লাগিয়েছি, আমি এখানে RC1 এর পরে লাগিয়েছি। আমি এখানে RC1 এর পরে না লাগিয়ে আমি ডাইরেক্টলি কোথায় লাগাতে পারতাম, আমি এখানে এই RB2টা এখানে না লাগিয়ে আমি যদি এখানেও লাগাই তাহলে আমার কোনো প্রবলেম হবে না, তাই না? জাস্ট ভোল্টেজটা ডিফারেন্স হবে একটুখানি। ঠিক আছে, সিমিলারলি যদি আমি এখানে চেঞ্জ করে দিই, এটাকে চেঞ্জ করে দিয়ে আমি যদি এই পয়েন্টে লাগাই তাহলে দেখো সিমিলার, কোনো প্রবলেম নেই। এবার দেখো এই যে সার্কিটটা আছে না এই সার্কিটটাতে কোন রকম ডাইনামিক এলিমেন্ট নেই, আর এই সার্কিটে যখন দেখেছিলে স্টেবল মানে কি, জিরো তো জিরোই, হাই তো হাই থাকছিল। সেখানে কি করছিলাম আমরা, ট্রিগারিং পালস দিচ্ছিলাম, এখানে নেগেটিভ ভোল্টেজ পালস বা জিরো ভোল্টেজ দিচ্ছিলাম, দিয়ে আমি ট্রানজিস্টারটাকে অফ করছিলাম, তাই তো? আর এই সার্কিটটা তোমরা দেখেছিলে একটা ট্রানজিস্টার যদি অন থাকে তাহলে আরেকটা কি হয়, অফ হয়। ওকে, এবার দেখো এই সিমিলার কাইন্ডের সার্কিটটা আমরা দেখো এখানে ড্র করলাম, যেটা আমরা ক্যাপাসিটর পড়লাম এতক্ষণ ধরে, চার্জিং ডিসচার্জিং, তাই না? তাহলে কি দেখতে পেলে এখানে R1টা হচ্ছে RC1, এটা হচ্ছে RB, এখানে একটা ক্যাপাসিটর, আর এই যে সুইচটা সুইচটা হচ্ছে আমার ট্রানজিস্টার। তার মানে যদি আমি এই সার্কিটের মধ্যেই একখানা ক্যাপাসিটর কানেক্ট করে দিই তাহলে কি হলো, এখানে ক্যাপাসিটর একবার চার্জ একবার ডিসচার্জ হবে, তাই তো? তাহলে এই চার্জিং ডিসচার্জিং করে দেখা যাক এবার আলটিমেট সার্কিটে কি চেঞ্জ আছে। ওকে, লেটস গো টু দ্য সার্কিট। তো আমি এখানে সার্কিটটা আগে থেকে ড্র করে রেখেছি। ওকে, এবার ভালো করে বোঝো। তোমরা অলরেডি আগের ক্লাসে পড়েছিলে যে এই সার্কিটটার মধ্যে অ্যাট এ টাইম যে কোনো একটা ট্রানজিস্টার অন হবে, তাই তো? আমি ধরে নিলাম এই সার্কিটের মধ্যে Q1 ট্রানজিস্টারটা আগে অন হয়ে গেল। ঠিক আছে, যখনই Q1 ট্রানজিস্টারটা অন হয়ে যাবে তাহলে কি হবে, এটা হয়ে যাবে আমার শর্ট সুইচ হবে, তাই তো? যখন এই সুইচটা শর্ট হয়ে যাবে এখানে তাহলে কি হয়ে যাচ্ছে আমার,
এই পয়েন্টে যদি 0 ভোল্ট থাকে তাহলে এই পয়েন্টে আমার 0 ভোল্ট হয়ে গেল। ওকে, আর ক্যাপাসিটর যে পোটেনশিয়ালে চার্জ হোক না কেন তাহলে কি হবে, এখানে নেগেটিভ পোটেনশিয়াল ফেড হবে, সেই নেগেটিভটা আমার এখান দিয়ে আমার আলটিমেটলি বেসে যাবে হচ্ছে Q2 ট্রানজিস্টারে। ঠিক আছে, তাহলে Q2 ট্রানজিস্টার বেসে যদি যায় তাহলে Q ট্রানজিস্টার কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, তাই না? এবার তোমরা বলবে যে ক্যাপাসিটর নেগেটিভ কি করে আসলো ওটা। তাহলে দেখো, অলওয়েজ জানো তোমরা যে RC1টা কি হয়, কম হয়, RB2টা কি হবে, বেশি হবে। তাহলে আমার কারেন্টটা কি হয়, প্রথমে এদিক দিয়ে ফ্লো করবে, তাই তো? যখনই কারেন্ট আমার RC1 এর মধ্যে দিয়ে ফ্লো করবে তাহলে কি হবে, ক্যাপাসিটর কিছু চার্জ করবে, তাই না? যখনই ক্যাপাসিটর চার্জ করবে, ধরো এখানে যে এই ক্যাপাসিটরটা এইটা হলো আমার প্লাস, এটা হলো মাইনাস। ওকে, ক্যাপাসিটরটা ধরো 2 ভোল্টে চার্জ হয়েছে, ঠিক আছে? যে মোমেন্টে সুইচটা অন হয়ে গেল তখন কি হবে, এটা যদি 0 ভোল্ট হয় তাহলে ভোল্টেজ সোর্সের কনসেপ্ট অনুযায়ী এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, -2 ভোল্ট, তাই তো? তাহলে কি হবে, -2 ভোল্টটা কোথায় যাবে, -2 ভোল্টটা আমার Q2 ট্রানজিস্টারে গিয়ে ফেড হচ্ছে, তাই তো? তার মানে এই Q2 ট্রানজিস্টারের বেস টু এমিটারে পোটেনশিয়াল কত যাচ্ছে, -2 ভোল্ট। বাট আমরা কি জানি, আমাদেরকে যে কোনো ট্রানজিস্টারকে অন করার জন্য ভিবি কত দিতে হয়, ভিবি শুড বি গ্রেটার দেন 0.7 ভোল্ট, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কত পাচ্ছি, -2 ভোল্ট পাচ্ছি, তাই তো? তাহলে কি হবে, এই ট্রানজিস্টারটা অফ হয়ে যাবে। ওকে, তাহলে যদি আমি Q1 ট্রানজিস্টার অন হয়ে যায় তাহলে Q2 ট্রানজিস্টার কি হয়ে গেল, অফ হয়ে গেল। তাহলে আমি Q2টাকে অফ করে দিচ্ছি। ওকে, যে মোমেন্টে আমি Q2টাকে অফ করে দিলাম, এবার দেখো এইখানটাতে এটা আমার একটা শর্ট সুইচ, ঠিক আছে? তাহলে দেখো এই যে সার্কিটটা তোমাদেরকে এতক্ষণ ধরে আমি বোঝাচ্ছিলাম, এই সার্কিটটাতে যেখানে এটা আমার শর্ট সুইচ যদি হয় তাহলে কি হবে, ক্যাপাসিটরটা R1 এর থ্রু দিয়ে সাথে সাথে চার্জ হবে, তাই তো? এবার এখানে দেখো RB1 এর থেকে R1 কি হবে, অলওয়েজ RC2টা কি হবে, অলওয়েজ ছোট হবে, তাই না? RC2টা যদি ছোট হবে তাহলে কি হবে, ক্যাপাসিটরটা সাথে সাথে এর থ্রু দিয়ে চার্জ আপ হয়ে যাবে। ওকে, তাহলে ক্যাপাসিটর যদি চার্জ আপ হয়ে যায় তাহলে ক্যাপাসিটর কত ভোল্টেজে চার্জ হবে, ক্যাপাসিটর এখানে VCC ভোল্টেজে চার্জ হবে। ওকে, আরেকটা জিনিস দেখো, যেহেতু এই ট্রানজিস্টারটা অন তাহলে এই ট্রানজিস্টারের বেস টু এমিটারে পোটেনশিয়াল কত হবে, 0.7 ভোল্ট হবে। ওকে, তাহলে এই পয়েন্টে যদি 0.7 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত পাবো, এখানে আমি 0.7 ভোল্ট। ওকে, তাহলে আলটিমেটলি আমার এই যে ক্যাপাসিটরটা ছিল, এই ক্যাপাসিটরটা কত ভোল্টেজে চার্জ হলো, ভিসিসি -0.7। ওকে, আমি এখানে আমাদের সুবিধার জন্য ভিসিসি কে ধরে নিলাম 10 ভোল্ট, ঠিক আছে? তাহলে ভিসিসি যদি 10 ভোল্ট ধরে নিই তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত হচ্ছে আমার, এই পয়েন্টের পোটেনশিয়ালটা হচ্ছে আমার 10 ভোল্ট এখন। ওকে, তার মানে ক্যাপাসিটর VC2 যে চার্জটা হলো, ওটা কত ভোল্টেজ চার্জ হলো, 9.3 ভোল্টেজে চার্জ হলো। ওকে, ক্লিয়ার? আমি আরেকবার বলছি, ফার্স্টে আমি ধরে নিলাম এই সার্কিটটাতে Q1 ট্রানজিস্টারটা অন হয়ে গেছে, Q1 ট্রানজিস্টারটা অন হওয়ার জন্য আমার আলটিমেটলি দেখলাম যে Q2 ট্রানজিস্টারটা অফ হবে, যেটা বাইস্টেবলও দেখেছিলাম, ঠিক আছে? যে মোমেন্টে আমার Q2 ট্রানজিস্টারটা অফ হয়ে যাবে তখন কি হবে, এইটা আমার ওপেন সার্কিট হয়ে গেল, এটা ওপেন সার্কিট হয়ে গেল, আর এটা কি শর্ট সার্কিট হয়ে গেল। তাহলে দেখো আলটিমেটলি সার্কিটটা কি হচ্ছে, এটা একটা পাথ পাচ্ছে, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিংটা বোঝাচ্ছিলাম, তাই না? তাহলে দেখো এই RB1 যে রেজিস্ট্যান্সটা আছে এটা আলটিমেটলি ভোল্টেজ সোর্স আর গ্রাউন্ডের মধ্যে আছে, আর এই ক্যাপাসিটরের চার্জ কার থ্রু দিয়ে হবে, RC2 এর মধ্যে দিয়ে হবে। ওকে, আর আমরা কি জানি, ট্রানজিস্টারের কালেক্টর রেজিস্ট্যান্স কি হয়, অলওয়েজ কম হয়, যেটা আমি তোমাদেরকে প্রথমেই তখন সার্কিটে দেখালাম, কত ছিল, 150 ওহম ছিল, RB1 কত ছিল, 10K ছিল, তাই না? তাহলে ক্যাপাসিটরটা 150 ওহমের থ্রু দিয়ে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো যখন ট্রানজিস্টারটা অন হবে Q1টা, তাহলে কি হচ্ছে, তার বেস টু এমিটার ভোল্টেজ কত হচ্ছে, 0.7 ভোল্ট হচ্ছে। তাহলে এই পয়েন্টে কত হচ্ছে, 0.7 ভোল্ট। আর ক্যাপাসিটরটা কত ভোল্টেজে চার্জ হওয়ার চেষ্টা করছে, VCC তে রিচ করার চেষ্টা করছে। তার মানে এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত হলো, VCC হলো। ওকে, তাহলে এখানে হচ্ছে 0.7, এখানে কত হচ্ছে, VCC। তাহলে আলটিমেটলি ক্যাপাসিটরটা কত ভোল্টেজে চার্জ হচ্ছে, 9.3 চার্জ হচ্ছে। কেন, আমি এখানে VCC কে লিখেছি 10 ভোল্ট আর 0.7 ভোল্ট, তাহলে কত ডিফারেন্স হচ্ছে, 9.3 ভোল্ট। ক্লিয়ার এটুকু? ওকে, তাহলে আমি এখানে আউটপুটে কত পাচ্ছি, 9.3 ভোল্ট পাচ্ছি প্রথমে। ওকে, আর এদিকে আমি কত পাবো, এখন এদিকে আমি 0 পাবো। ওকে, যেহেতু এখানে আলটিমেট ক্যাপাসিটরটা অন আছে। এবার দেখো আমি তোমাদেরকে অলরেডি এই দিকের গল্প বলে দিলাম, এবার এই দিকের গল্পটা দেখো। যখনই এখানে আমার এখানে একটা শর্ট পাথ পাচ্ছে,
এই ট্রানজিস্টরটা অন হওয়ার জন্য, তখন কি হবে, আলটিমেটলি এখানে ক্যাপাসিটরটা এর থ্রু দিয়ে চার্জ হবে, তাই না? যখনই ক্যাপাসিটরটা এর থ্রু দিয়ে চার্জ হবে, তাহলে কি হবে, আমার পোলারিটি কি হবে চার্জ হওয়ার, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাই তো? তাহলে কি হবে, আমার চার্জটা আস্তে 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 বিল্ড আপ হবে। ওকে, যখনই চার্জ আস্তে আস্তে বিল্ড আপ হবে, একটা টাইম আসবে যে টাইমে আমার ক্যাপাসিটরটা চার্জ হয়ে 0.7 ভোল্ট হয়ে যাবে। ঠিক আছে, যখনই ক্যাপাসিটর চার্জ হয়ে 0.7 ভোল্ট হয়ে যাবে, এই 0.7 ভোল্টটা দেখো আমার এই ট্রানজিস্টারে ফেড হবে, তাই তো? যখন এই ট্রানজিস্টার 0.7 ভোল্ট ফেড হয়ে যাবে, তখন কি হবে, এই ট্রানজিস্টারটা আমার কি হয়ে যাবে, অন হয়ে যাবে। ওকে, এবার আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি কি বললাম, এই ট্রানজিস্টার ক্যাপাসিটরটা এখন চার্জ হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এই পয়েন্টে কত হয়ে গেল আমার, 0.7 ভোল্ট হয়ে গেল, তাই তো? তাহলে এটা 0.7 ভোল্ট হয়ে গেল। ওকে, এবার কি হচ্ছে দেখো, এবার দেখতে পাচ্ছি আমি এই ট্রানজিস্টারটা কি হয়ে গেল, অন হয়ে গেল। ওকে, যেহেতু এখানে 0.7 ভোল্ট পেলো, Q2 ট্রানজিস্টার অন। ওকে, Q2 ট্রানজিস্টার অন হয়ে যাওয়া মানে আমার এই পাথটা শর্ট হয়ে গেল। ওকে, এই পাথটা শর্ট হয়ে যাওয়া মানে এই পয়েন্টের পোটেনশিয়াল কত, 0 ভোল্ট, এই পয়েন্টের পোটেনশিয়াল কত, 0 ভোল্ট। ক্লিয়ার? ভালো করে বুঝবে এটা। এবার তুমি আগের স্লাইডে দেখো, ক্যাপাসিটার যতক্ষণ এই ট্রানজিস্টারটা অন ছিল, ক্যাপাসিটার কত ভোল্টেজে চার্জ হয়েছিল, 9.3 ভোল্টেজে চার্জ হয়েছিল। ঠিক আছে, ক্যাপাসিটার 9.3 ভোল্টেজে চার্জ হওয়া মানে এই মোমেন্টে ক্যাপাসিটারটা কাজ করবে অ্যাজ একটা ভোল্টেজ সোর্স, যে ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে 9.3 ভোল্ট, তাই তো? এখানে ট্রানজিস্টারটা যখনই অন হলো, এটা 0 ভোল্ট হয়ে গেল, তাহলে এই পয়েন্টে কত হয়ে গেল, 0 ভোল্ট হয়ে গেল। ক্যাপাসিটরের চার্জ কত, 9.3 ভোল্ট, তাহলে এই পয়েন্টে কত ভোল্টেজ পাবো আমি, -9.3 ভোল্ট। ক্লিয়ার? বোঝাতে পারলাম কি হলো? আবার দেখো, প্রথমে এই ট্রানজিস্টারটা অন হলো, এই ট্রানজিস্টারটা অন হওয়ার জন্য আমার এখান থেকে 0 ভোল্ট এখানে গেল, এই ট্রানজিস্টারটাকে অফ করলো। এই ট্রানজিস্টার অফ হওয়ার জন্য আমার ভিসিসি থেকে একটা কারেন্ট ফ্লো করলো ক্যাপাসিটর থ্রু দিয়ে, R2 থ্রু দিয়ে, ক্যাপাসিটরকে খুব তাড়াতাড়ি চার্জ করে দিল যেহেতু RC2 ভ্যালু কম। ওকে, ক্যাপাসিটর যখন চার্জ হলো, ক্যাপাসিটর কত ভোল্টের চার্জ হলো, ভিসিসি -0.7, তাই তো? তাহলে আমার যদি ভিসিসি 10 ভোল্ট হয়, আমার এখানে বেস টু এমিটার ভোল্টেজ কত হয়, 0.7, তার মানে ক্যাপাসিটর চার্জ হলো 9.3 ভোল্টে। ওকে, অ্যাট দ্য মিন টাইম ওই মোমেন্টে কি হচ্ছে, এইদিকেও একটা কি হচ্ছে, ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে RB2 থ্রু দিয়ে। RB2 যেহেতু ভ্যালু অনেক বেশি, তাই কি হবে, এই ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ আপ হচ্ছে। ওকে, ক্যাপাসিটর চার্জ আপ হয়ে কি হলো, এই পয়েন্টের পোটেনশিয়ালটা একটা সময় আসবে তখন 0.7 ভোল্ট হবে। যে মোমেন্টে 0.7 ভোল্ট হবে, তখন কি হবে, এই 0.7 ভোল্টটা আমার এই ট্রানজিস্টারে ফেড হবে। ওকে, যখনই আমি ট্রানজিস্টারের বেস টু এমিটার 0.7 ভোল্ট পাবো, তখন কি হবে, আমার ট্রানজিস্টারটা অন হয়ে গেল। যখন এখানে ট্রানজিস্টার অন হয়ে গেল, এটা 0 ভোল্ট হবে, তাহলে এই পয়েন্টে কত ভোল্ট হবে, 0 ভোল্ট হবে। ঠিক আছে, আমি তোমাকে অলরেডি বলেছিলাম যে ক্যাপাসিটর 2টা অলরেডি 9.3 ভোল্টে চার্জ ছিল। ওকে, এখানে ছিল 0.7 ভোল্ট, তাই এখানে ছিল 10 ভোল্ট। কিন্তু যখনই এই আমার এখানে ট্রানজিস্টারটা অন হলো, তখন কি হলো, এই 10 ভোল্টটা সঙ্গে সঙ্গে 0 ভোল্ট হয়ে গেল। ঠিক আছে, যখন এই 0 ভোল্ট হয়ে গেল কি হবে, এটা 0 ভোল্ট হয়ে যাওয়া মানে এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত হবে, -9.3 ভোল্ট। ওকে, -9.3 ভোল্টটা কোথায় যাবে, আমার এই ট্রানজিস্টারের বেস টু এমিটারে যাবে। ঠিক আছে, ট্রানজিস্টারের বেস টু এমিটারে যদি -9.3 ভোল্ট যায়, তাহলে কি হবে, এই ট্রানজিস্টারটা আমার অফ হয়ে যাবে, তাই তো? তাহলে কি হয়ে গেল, ট্রানজিস্টারটা আমার এখানে অফ হয়ে গেল। ওকে, এবার দেখো, যখনই ট্রানজিস্টারটা অফ হয়ে গেল, তখন কি হবে, আমার এখানে আলটিমেটলি এই ক্যাপাসিটরটা RC1 এর থ্রু দিয়ে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। RC1 এর থ্রু দিয়ে চার্জ যখন হবে, তখন কত চার্জ হবে, তখন 10 ভোল্টে চার্জ হবে। এই পয়েন্টের পোটেনশিয়াল কত আছে, 0.7, তাই না? তাহলে এই ক্যাপাসিটর কত ভোল্টে চার্জ হলো, 9.3 ভোল্টেজে চার্জ হয়ে গেল। চার্জিং এর ডিরেকশন কোন দিকে, চার্জিং এর ডিরেকশন হচ্ছে আমার দেখ, RC1 থেকে এই ক্যাপাসিটর থ্রু দিয়ে এই দিকে, তাই তো? তাহলে এইটা হয়ে গেল আমার প্লাস, এইটা হয়ে গেল আমার মাইনাস। ওকে, বোঝা গেল? তাহলে এটা 9.3 ভোল্ট হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি এবার এ -9.3 ভোল্টে দাঁড়িয়েছে। ঠিক আছে, অলরেডি একে অফ করে দিয়েছে।
এবার দেখো -9.3 ভোল্ট থেকে এবার কি করবে, এবার এই ক্যাপাসিটরটা RB1 এর থ্রু দিয়ে ক্যাপাসিটর C2 থ্রু দিয়ে শর্ট পাথের থ্রু দিয়ে আমার চার্জ হবে, তাই তো? তাহলে কি হবে, ক্যাপাসিটরটা আস্তে আস্তে আমার চার্জ আপ হবে। ঠিক আছে, এটা আমার ছিল কত, -9.3, তাই না? তাহলে -9.3 থেকে আস্তে আস্তে কোথায় গেল, এ পয়েন্টে গেল। এবার যখনই এটা 0.7 কে ক্রস করবে, ধরো এটা 0.7, যখনই 0.7 ক্রস করলো তখন কি হবে, এই পয়েন্টে ভোল্টেজটা হয়ে গেল 0.7 ভোল্ট। ঠিক আছে, চার্জ আপ হয়ে এই 0.7 ভোল্টটা কি গেল, এই ট্রানজিস্টারের মধ্যে ফেড হলো। যখন এই ট্রানজিস্টারের মধ্যে 0.7 ভোল্ট দেওয়া হলো, ট্রানজিস্টারটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। যে মোমেন্টে ট্রানজিস্টারটা অন হয়ে যাবে, এইটা 0 ভোল্ট হবে, তাহলে কি হয়ে গেল, এই পয়েন্টে এটা হয়ে গেল 0 ভোল্ট, 10 ভোল্ট থেকে চেঞ্জ হয়ে সাথে সাথে, তাই তো? 10 ভোল্ট থেকে 0 ভোল্ট হয়ে গেলে ক্যাপাসিটর কত চার্জ আছে, 9.3 ভোল্টে। তাহলে এই পয়েন্টে যদি 0 ভোল্ট হয়, তাহলে এই পয়েন্টে কত হবে, -9.3 ভোল্ট। যেই -9.3 ভোল্ট পাবো, এই 9.3 ভোল্ট কোথায় যাবে, এই ট্রানজিস্টারে বেস টু এমিটারে। ওকে, তাহলে কি হবে, এই ট্রানজিস্টারটা অফ হয়ে গেল। বোঝা গেল? দিয়ে যখন এই ট্রানজিস্টারটা অফ হয়ে গেল, তখন কি হবে, এই 0 ভোল্টটা সাথে সাথে 10 ভোল্টে কি হবে, চার্জ হয়ে যাবে ক্যাপাসিটরটা RC2 এর থ্রু দিয়ে কি হবে, এটা রিপিট হবে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাবো, একবার ভোল্টেজটা 0 ভোল্ট হবে, একবার ভোল্টেজটা আমার 10 ভোল্ট হবে, 0 ভোল্ট হবে, 10 ভোল্ট হবে। বোঝা গেল? তো এটা হচ্ছে আমার অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের কনসেপ্ট। এটা অতটা ইজি নয়, তোমরা এটা বুঝতে পারলে। এখানে একটা জিনিস তুমি দেখলে কি, যে হঠাৎ করে তোমাদেরকে যেটা বললাম যে 10 ভোল্ট ছিল, ঠিক আছে, যখনই আমি সুইচটা অন করলাম তখন এটা 0 ভোল্ট হয়ে গেল, তাই না? তোমাদের কথা হচ্ছে এটা 0 ভোল্ট কেন হবে, এই কারণে আমি তোমাদেরকে এটা বুঝালাম এতক্ষণ ধরে। দেখো ভালো করে, কি বুঝিয়েছিলাম, ক্যাপাসিটর চার্জ হলো, 10 ভোল্টের চার্জ হলো, এটা 0 ভোল্ট ছিল, কেন, সুইচটা অন ছিল। ঠিক আছে, যে মোমেন্টে আমি সুইচটাকে তুলে দিলাম, এটা 5 ভোল্ট হলো। ঠিক আছে, দিয়ে আবার আলটিমেটলি ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে গেল। ডিসচার্জ হয়ে এটা কত ভোল্টে গেল, এটা দেখো 10 ভোল্টে গেল। ঠিক আছে, তাহলে কি হলো, ক্যাপাসিটর ডিসচার্জ এখানে 10 ভোল্টে গিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, যে ক্যাপাসিটর 10 ভোল্টে আছে, আমি যেই মোমেন্টে এটাকে আমি আবার শর্ট করব, তখন কি হবে, এটা 0 ভোল্ট হবে, এটা কত হয়ে গেল, 0 ভোল্ট হয়ে গেল, এটা জাম্প হয়ে যাবে 0 ভোল্টে, 10 ভোল্ট থেকে। বোঝা গেল তো? এখানে যা যা কনসেপ্ট আমি বুঝেছি, আমি এখানে সেম কনসেপ্ট তোমাদেরকে আমি বোঝালাম। ঠিক আছে, আমি তোমাদেরকে আবার একবার রিপিট করে দিচ্ছি, ভালো করে বোঝো। ফার্স্টে আমি ধরে নিলাম Q1 ট্রানজিস্টার অন। ওকে, Q1 ট্রানজিস্টার যখন অন হবে, ওই মোমেন্টে অন হওয়ার সাথে সাথেই ওই যে টাইমটা থাকবে, তখন আমার এখানে RC1 রেজিস্ট্যান্স আছে। RC1 মানে কত বলো তো, 150 ওহম। ওকে, আমি ধরো এখানে ক্যাপাসিটর যেটা নিয়েছি, সেই ক্যাপাসিটর ভ্যালু নিলাম ধরো 1 মাইক্রোফ্যারাড, তাই তো? তাহলে এই যে চার্জটা হবে, এই চার্জিং টাইম কনস্ট্যান্ট কত হচ্ছে, RC1 ইন্টু C1, তাই তো? তার মানে কত হচ্ছে, 150 ইন্টু 1 ইন্টু 10⁻⁻6, তার মানে কত হচ্ছে, 150 মাইক্রোসেকেন্ড, তার মানে কি 0.15 মিলি সেকেন্ড। ওকে, তার মানে দেখো একদম ইনস্ট্যান্ট 0.15 মিলি সেকেন্ডে কত, 63% চার্জ হয়ে যাবে টাইম কনস্ট্যান্ট দিয়ে। আর 5 টাইম কনস্ট্যান্টের মধ্যে, তার মানে কি 750 মাইক্রোসেকেন্ডের মধ্যে এই ক্যাপাসিটরটা ফুল চার্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ধরো যখনই আমি এটাকে অন বলছি, ওই মোমেন্টে ক্যাপাসিটর চার্জ হয়ে বসে আছে। ঠিক আছে, ক্যাপাসিটর যখন চার্জ হয়েছে, এই পয়েন্টের পোটেনশিয়াল কত ছিল, VCC ছিল, এই পয়েন্টের পোটেনশিয়াল ধরে নিচ্ছিলাম 0.7 ছিল। ঠিক আছে, তাহলে ধরে নাও এটা 10 ভোল্টে আমার চার্জ আছে। ওকে, আমি যখনই বললাম এই ট্রানজিস্টারটা অন আছে, তার মানে কি, এই ট্রানজিস্টার অন হওয়া মানে এটা 0 ভোল্ট, তাহলে কি হবে, এটা আমার 0 ভোল্ট হবে। ওকে, দেখো ক্যাপাসিটর চার্জ হচ্ছে কি এই পাত দিয়ে, তাই তো? তার মানে এটা প্লাস, এটা মাইনাস, তাই না, ভোল্টেজ সোর্সের। তাহলে দেখো 0 ভোল্ট যদি এটাকে বলি, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটা তোমার কত বলতে হবে, -10 ভোল্ট। ওকে, এখানে যদি -10 ভোল্ট হয়, এটা দেখো কোথায় ফিট করা হচ্ছে, বেস টু এমিটারে। কার, Q2। যখনই আমি Q2 বেস টু এমিটারে -10 ভোল্ট ফিট করেছি, তাহলে কি হবে, এই Q2টা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। যে মোমেন্টে Q2টা অফ হয়ে যাবে, তাহলে কি দেখতে পাবো আমি এখানে, এটা হয়ে যাবে আমার ওপেন, আর এটা হয়ে যাবে আমার শর্ট। ফার্স্ট কন্ডিশন বুঝে গেলে? ঠিক আছে, তাহলে যখন এখানে আমি এটাকে শর্ট করে রেখেছি, তখন কি হচ্ছে, এই ক্যাপাসিটরটা অলরেডি চার্জ হয়ে গেছে 10 ভোল্টে। অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, যেহেতু এখানে 0 ভোল্ট আছে, আমি এখানে 0 ভোল্ট পাচ্ছি, এখানে আমার কত আছে, -10 ভোল্ট আছে। ওকে, বোঝা গেল? এবার তুমি এই দিকটায় তাকাও, সুইচ অফ হলে কি হবে, যখনই সুইচটা অফ হবে, তখন দেখো আমার
RC2 এর থ্রু দিয়ে এই ক্যাপাসিটরটা চার্জ হবে। কেন? এটা তো শর্ট পাথ, তাই না? যখনই RC2 এর মধ্যে দিয়ে ক্যাপাসিটর চার্জ হবে, উইদিন 750 মিলিসেকেন্ড, সরি, উইদিন 750 মাইক্রোসেকেন্ড কি হবে? ক্যাপাসিটরটা চার্জ আপ হয়ে যাবে। কততে চার্জ আপ হবে? 10 ভোল্টে চার্জ আপ হবে। ঠিক আছে? যেহেতু এখানে আমার এই ট্রানজিস্টরটা অন আছে, তার মানে আমার বেস টু এমিটারে কত ভোল্টেজ আছে? 0.7 ভোল্ট আছে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত আমার? 0.7 ভোল্ট। তার মানে ক্যাপাসিটরটা অ্যাকচুয়ালি কত ভোল্টেজ চার্জ আছে? ক্যাপাসিটর যে চার্জিংটা হয়েছে সেটা হবে আমার এইটা প্লাস এটা মাইনাস, কেন? RC2 এর থ্রু দিয়ে চার্জ হয়েছে আমার। ওকে, ক্যাপাসিটর 9.3 ভোল্টের চার্জ আছে। ওকে, তো চার্জ থাকার জন্য এই পয়েন্টে আমি কত পাচ্ছি? আমি এখানে 10 ভোল্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এখানে আউটপুটটা কত পেলাম? 10 ভোল্ট পেলাম। ওকে, এবার দেখো ওই টাইমের সাথে সাথে আমি যে বুঝাচ্ছি যখন চার্জ হচ্ছে ডিসচার্জ হচ্ছে তখন টাইমেও, এবার দেখো এই শর্ট হয়ে যাওয়ার পরে এই ক্যাপাসিটর বসেও থাকবে না, ক্যাপাসিটর কি অলওয়েজ চার্জ ডিসচার্জ হয়ে থাকবে না? তো দেখো এবার কি হবে, এ -10 ভোল্ট তো ছিল, এবার দেখো RB2 এর থ্রু দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে এখান থেকে কারেন্টটা যদি ফ্লো করে এদিক থেকে, তাহলে কি তখন তার পোলারিটি এটা প্লাস হবে এটা মাইনাস হবে, তাই না? তাহলে দেখো এ কত আছে? -10 ভোল্টে আছে, যাওয়ার চেষ্টা কত করবে? +10 ভোল্টে যাওয়ার চেষ্টাটা করবে। তাহলে -10 ভোল্ট থেকে আস্তে আস্তে ভোল্টেজটা আস্তে আস্তে রাইজ করবে। ঠিক আছে, ভোল্টেজটা রাইজ করে যখনই এ 0.7 ভোল্টে গিয়ে দাঁড়াবে, তখন কি হবে? এই 0.7 ভোল্টটা কি হবে? এখানে গিয়ে ফিট হবে। ঠিক আছে, এখানে কি বললাম আমি? এটা -10 ভোল্ট থেকে চার্জ আপ হয়ে কত তো হলো? -10 ভোল্টের চার্জ আপ হয়ে গেল +0.7 ভোল্ট। ওকে, 0.7 ভোল্টে কোথায় যাবে? এই পয়েন্টে এসে এখানে এসে দাঁড়ালো। ঠিক আছে, এই 0.7 ভোল্ট যখন এখানে ফেড হবে এই ট্রানজিস্টার কি হয়ে গেল? অন হয়ে গেল। যখন এই ট্রানজিস্টারটা অন হয়ে গেল তখন কি দেখতে পাবো আমি এটাকে অন করে দিলাম। ঠিক আছে, আগে আমার কি ছিল? আগে আমার আউটপুট ছিল হাই 10 ভোল্ট। যখনই এখানে আমার ট্রানজিস্টারটা অন হয়ে গেল, এটা গ্রাউন্ড আছে 0 ভোল্ট, মানে কি এই পয়েন্টে কত পোটেনশিয়াল পাবো? আমি 0 ভোল্ট পাবো। তাহলে আমার এটা কত হয়ে গেল? আউটপুটটা 10 থেকে 0-তে চলে গেল। ঠিক আছে, এইটা যেহেতু 0 ভোল্টে চলে গেল, অলরেডি তোমাকে আমি দেখিয়েছি এখানে ক্যাপাসিটরটা 9.3 ভোল্টে চার্জ ছিল, তাই তো? এবার দেখো এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটা কত হয়ে যাবে মোমেন্টে? এটা হয়ে যাবে আমার -9.3 ভোল্ট। এই 9.3 ভোল্টটা কি হবে? এখানে গিয়েও ফেড করবে। এখানে যখন -9.3 ভোল্টটা ফেড করবে কি হবে? এই ট্রানজিস্টার কি হয়ে গেল? অফ হয়ে গেল। ট্রানজিস্টার অফ হয়ে যাওয়া মানে কি? এটা হয়ে গেল অফ। ঠিক আছে, যখনই এই পাঁচটা আমার অফ হয়ে গেল, এবার কি হবে? ক্যাপাসিটর কার থ্রু দিয়ে চার্জ হবে? RC1 এর থ্রু দিয়ে 750 মাইক্রোসেকেন্ডের মধ্যে চার্জ আপ হয়ে যাবে। এই যে চার্জ আপটা হবে এই চার্জিং টাইমের জন্য আমার এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল আবার 10 ভোল্ট। ঠিক আছে, আর এটা কত হয়ে গেছে? 0 ভোল্ট আছে। ঠিক আছে, তাহলে আমার এটা আগে কত ছিল? 0 ছিল, এটা কত হয়ে গেল? 10 হয়ে গেল। বোঝা গেল? এবার সিমিলার ভাবে আবার কি হবে? এখানে এটা কত দে? 10 ভোল্টে আমার 9.3 ভোল্ট এটা চার্জ হয়ে গেছে। ঠিক আছে, আবার এই ক্যাপাসিটরটা -9.3 ভোল্ট থেকে আস্তে আস্তে এই RB1 এর থ্রু দিয়ে চার্জ হবে। তাহলে কি আবার -9.3 থেকে আস্তে আস্তে কোথায় যাবে? ও +10 ভোল্টে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? তাহলে কি হবে? যখনই ভোল্টেজটা আস্তে আস্তে রিচ করার চেষ্টা করবে 10 ভোল্টের দিকে, টোটাল ডিফারেন্সটা, তখন কি হবে? এখানকার পোটেনশিয়ালটা 0.7 ভোল্ট হবে। তখন কি করবে? এটাকে গিয়ে অন করে দেবে। যখনই এটা অন হয়ে যাবে তখন কি এটা শর্ট হয়ে যাবে, এটা হয়ে গেল 0 ভোল্ট। তো এটা কত পেয়ে গেলাম? 0 ভোল্ট পেয়ে গেলাম। আর যে মোমেন্টে এটা অন হয়ে গেল, এটা যেহেতু চার্জ ছিল 9.3 ভোল্টে, এখানে কত হবে? -9.3 ভোল্ট ফেড আপ হবে কোথায়? এখানে। তাহলে কি হবে? Q2টা অফ হয়ে যাবে। যখন Q2টা অফ হয়ে যাবে এটা কি হয়ে যাবে? এটা উঠে যাবে। তাহলে দেখতে পেলে? তাহলে এই যে রিপিট প্রসেসটা আছে এটা চলতে থাকবে। তাহলে আমি কি পাবো? একটা উইদাউট ট্রিগারিং একটা আমি আউটপুট স্কোয়ার ওয়েভটা আমি পাবো। বুঝে গেল তো? তাহলে দেখো এরকম করে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিটটা কাজ করে, যেখানে আমি একটা স্কোয়ার ওয়েভ পাবো আউটপুটে, অন বা অফ টাইমটা পাচ্ছি। অন অফ টাইম কার উপর ডিপেন্ড করছে? অন অফ টাইম ডিপেন্ড করছে আমার, দেখো ট্রানজিস্টারটা অন হচ্ছে অফ হচ্ছে কার উপর ডিপেন্ড করছে? এই যে চার্জিং টাইমটা, তাই না? -9.3 ভোল্ট থেকে 10 ভোল্টে যাওয়ার যে চার্জ আপটা হচ্ছিল কার থ্রুতে হচ্ছিল? RB1 এর থ্রুতে হচ্ছিল। তাহলে RB1 এর থ্রুতে যখন চার্জ আপ হচ্ছিল, তাহলে এই টাইমের উপর ডিপেন্ড করছে ট্রানজিস্টার কখন অন হবে, তাই না? তাহলে এই RB1 এর উপর ডিপেন্ড করবে আমার এখানে ট্রানজিস্টারের আউটপুটের ফ্রিকোয়েন্সিটা কত হবে, অন টাইম অফ টাইম কত হবে। বোঝা গেছে? আর তুমি যদি এখানে অন টাইম কে আর অফ টাইম কে 50% থেকে চেঞ্জ করে আমি ধরো 75% 25 করতে চাইছি, মানে ধরো বললাম আমি অন টাইম বেশি
অফ টাইম কম, কি করে করবে? তাহলে তোমাকে এখানকার যে সার্কিটটা আছে আর এই যে সার্কিটটা আছে, এই দুটো সার্কিটকে মিসম্যাচ করাতে হবে। ঠিক আছে, মানে আমি RB1 কে করে দিলাম 10K আর RB2 কে করে দিলাম 1K। তাহলে কি হবে, যখনই RB2 কে 1K করবো, এই ক্যাপাসিটর কি তাড়াতাড়ি চার্জ আপ হয়ে যাবে, তাই না? তাহলে তাড়াতাড়ি চার্জ আপ হয়ে যাওয়া মানেই এক তাড়াতাড়ি অন হয়ে যাবে। যখন তাড়াতাড়ি অন হয়ে যাবে, কি হয়ে যাবে, এর সাথে সাথে জিরো হয়ে যাবে। তার মানে কি, আমি যদি এটাকে দেখি তাহলে কি এর অন টাইমটা কম হবে, অফ টাইমটা বেশি হবে। ঠিক আছে, সিমিলারলি এদিকে তাহলে কি হবে, আমার অন টাইমটা আমার বেশি হবে, অফ টাইমটা আমার কম হবে। তাহলে যদি আমাকে ডিউটি সাইকেল চেঞ্জ করতে হবে, কি করবো, RB1 আর RB2 কে আমি চেঞ্জ করে দেবো, সেম রাখবো না। যদি ডিউটি সাইকেল 50% রাখতে চাই, কি করবো, RB1 RB2 কে আমি সিমিলার রাখবো। বোঝা গেছে? তাহলে এখানে আর RB1 আর RB2 এর উপরে আমার আলটিমেটলি ফ্রিকোয়েন্সি আর ডিউটি সাইকেল ডিপেন্ড করবে। RC2 এর উপর কিছু ডিপেন্ড করবে, করবে, কোনটা ডিপেন্ড করবে? এই দেখো এখানে যে জিরোটা আছে না, এই জিরোটা কি আলটিমেটলি কি ভিসি আছে, এই যে টাইমটা, এটা কার উপর ডিপেন্ড করছে, এটা ডিপেন্ড করবে আমার RC2 এর উপরে। তার মানে কত তাড়াতাড়ি আমার জিরো থেকে, এই যে রাইস টাইমটা হচ্ছে জিরো থেকে আমার হাই হচ্ছে, এটা ডিপেন্ড করবে আমার RC2 এর উপরে। কিন্তু RC2 এর উপরে কিন্তু আমার কোনো ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করছে না। ওকে, তাহলে আমি তোমাদেরকে আরেকবার ট্রিক সিমুলেশন নিয়ে যাচ্ছি, দিয়ে তোমরা বুঝতে পারবে। এই যে তোমাদেরকে বললাম না যে -9.3 ভোল্ট থেকে যাবে, ওই মোমেন্টে এটা 0.7 ভোল্টে কনস্ট্যান্ট যাচ্ছে, তাই না? তাহলে আমি যদি ড্র করি তাহলে কি দেখতে পাবো, একটা যখন চার্জ আপ হবে তখন কি আর একটা ভোল্টেজ 0.7 ভোল্টে আমার এখানে কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, যেই আমার এই ভোল্টেজটা ক্রস করবে তখন কি হবে, এই সবুজটা আমার কনস্ট্যান্ট থাকবে, 0.7 ভোল্ট হয়ে থাকবে সবুজটা। ওকে, আর এই যে পিঙ্কটা দেখালাম, এটা কি সঙ্গে সঙ্গে -9.3 তে চলে আসবে। ঠিক আছে, দিয়ে আবার কি হবে, দিয়ে আবার এখান থেকে গিয়ে চার্জ আপ হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমি কি বলতে চাইছি, যদি তুমি এখানে VB1 আর VB2 কে যদি প্লট করো তাহলে কি দেখতে পাবে, এটা কি হলো -9.3 থেকে 0.7 ভোল্ট পর্যন্ত চার্জ হলো। ঠিক আছে, এই মোমেন্টে আমার যখন এটা চার্জ আপ হচ্ছে, আরেকটা রেজিস্টার ডাউন আছে না, তা তার ভিবিটা কত হবে, তার ভিবিটা আমার এখানে কনস্ট্যান্ট থাকবে 0.7 ভোল্টে। ঠিক আছে, যখনই এ ক্রস করবে তখন কি হবে, ডাউন হয়ে যাবে, যে আস্তে 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 চার্জ আপ হবে। আর ওই মোমেন্টে কি হবে, এটা আমার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, আবার যখন এ ক্রস করবে তখন কি হবে, এটা আমার ডাউন হয়ে যাবে, আর এই সবুজটা আমার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এবার তোমরা দেখবে এই যে প্লটটা আছে, এই প্লটটা তোমরা সিমুলেশনে দেখতে পাবে। তাহলে দেখো এখানে ব্লুটা হচ্ছে একটা বেস টু এমিটার ভোল্টেজ, ঠিক আছে, যেটা ওটা আমার Q1 ট্রানজিস্টরের জন্য। ওকে, আর অরেঞ্জটা হচ্ছে আমার Q2 ট্রানজিস্টরের জন্য। ঠিক আছে, তাহলে তোমরা এখানে দেখতে পাবে, আমি তোমাদেরকে যেটা বোঝালাম একটু আগে, এই যে চার্জিং ডিসচার্জিংটা, দেখো ব্লুটা আমার আসছে কি এখন 0.7 ছিল, যে আমার অরেঞ্জকে ক্রস করলো চেঞ্জ হয়ে গেল। আর ওই টাইমে দেখো আমার ট্রানজিস্টারটা অন অফ হচ্ছে, তাই জন্য দেখো আমি এখানে আউটপুট নিচে কার Q2 ট্রানজিস্টার নিচে। তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে আমি উইদাউট এনি ট্রিগারিং দেখো আউটপুটে আমি একটা স্কোয়ার ওয়েভ পাচ্ছি। ঠিক আছে, কেন পাচ্ছি সেটা আমি, এই যে ক্যাপাসিটর গুলো আছে, এই ক্যাপাসিটর গুলো চার্জিং আর ডিসচার্জিং এর জন্য। ওকে, এখানে সমস্যাটা কি বলতো, সমস্যাটা হচ্ছে সবকিছু একসাথে হচ্ছে, যখন এখানে ডিসচার্জিং হচ্ছে তখন এখানে চার্জ হচ্ছে, তাই না? তুমি দেখো এখানে চার্জিংটা, এবার দেখো এই যে গ্রিন কালারের যে প্লটটা দেখতে পাচ্ছ তুমি আউটপুটে দেখতে পাচ্ছ, ওখানে দেখো রাইস হচ্ছে না, দেখো এখানে রাইস হচ্ছে, দেখতে পাচ্ছ রাইসটা, এই যে 229 থেকে 5 ভোল্টের যে রাইসটা হচ্ছে, এখানে 5 ভোল্ট দিচ্ছি তাই। ঠিক আছে, যদি আমি 10 ভোল্ট দিই 10-এ যাবে, 10 করে দিচ্ছি এটাকে এখন আমি, তাহলে 10-এ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই যে রাইসটা হচ্ছে না, এই যে রাইসটা হচ্ছে, দেখো এই যে রাইসটা দেখতে পাচ্ছ তুমি প্লটের মধ্যে 229 থেকে আলটিমেটলি 9.99 যেটা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো এটা, এটা কি বলতো, এটা আলটিমেটলি আমার ক্যাপাসিটরের চার্জিং টাইমটা। দেখো কত তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে, তাই না? কেন কত তাড়াতাড়ি চার্জ হচ্ছে, তার কারণ কত 150 ওহম আছে, তাই জন্য। বুঝে গেলো তো, 150 ওহমের জন্য খুব তাড়াতাড়ি আমার এখানে ভোল্টেজটা চার্জ আপ হয়ে যাচ্ছে ক্যাপাসিটরের মধ্যে, তাই আমি এখানে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু তুমি যদি এখানে ব্লু আর অরেঞ্জটা যদি দেখো, দেখো খুব স্লোলি চার্জ হচ্ছে। কেন স্লো চার্জ হচ্ছে বলতো, দেখো এই অরেঞ্জটা দেখো 10 কিলোমের সাথে আছে, তাই না? অরেঞ্জ আর ব্লুটা 10 কিলোমিটার সাথে থাকার জন্য কি দেখতে পাচ্ছি এখানে আমি, খুব স্লোলি চার্জ হচ্ছে। ঠিক আছে, এই যে তুমি রাইজ আপটা দেখছো ব্লু আর অরেঞ্জের, সেটা কিন্তু চার্জিং, কেন স্লো হচ্ছে, 10 কিলোমিটার জন্য। বোঝা গেল?
তো এই যে সিমুলেশনের যে অ্যাপটা আছে এটা হচ্ছে এভরি সার্কিট অ্যাপ। তোমরা কোনো সিমুলেশন থাকলে তুমি দেখতে পারো, কিন্তু আলটিমেটলি যে ফান্ডাটা তোমাদেরকে বোঝালাম, ফার্স্ট আমি স্টার্ট করেছি কি ক্যাপাসিটার চার্জ আপ থেকে, ঠিক আছে, সুইচের কনসেপ্ট, চার্জিং কনসেপ্ট, তারপর আমি দুটো ক্যাপাসিটি একসাথে বোঝানোর চেষ্টা করলাম। খুব একটা ইজি কনসেপ্ট নয় অ্যাস্ট্রোনাল মাল্টিভাইব্রেটরের, কিন্তু বাড়িতে যদি তোমরা একটু বারবার করে নিজে থেকে করার চেষ্টা করো আর এই সিমুলেশনটা যদি ভালো করে দেখো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, যদি বুঝতে না পারো করে তুমি ভিডিওর এই জায়গাটা ভালো করে শুধুমাত্র দেখো, কিছু শুনতে হবে না, শুধুমাত্র তুমি প্লটের দিকে তাকাও আর এখানে দেখো কারেন্টের ডিরেকশন গুলোর দিকে তাকাবে, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে যে আলটিমেটলি কি হচ্ছে। ওকে, এবার তোমাদেরকে আমি যেটা বললাম, যদি মানে 10 কিলো ওহমের জায়গায় যদি আমাকে চেঞ্জ করে দিই, যদি আমি 1 কিলো ওহম করে দিই, তাহলে কি হবে বলতো? তাহলে এখানে চার্জিং ডিসচার্জিং টাইমটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে, তাই তো? এবার তোমরা দেখতে পাবে, দেখো এখানে কি হলো, অন টাইমটা বেশি হয়ে গেল, অফ টাইমটা আমার কম হয়ে গেল, তাই না? কেন হলো সেটা? এখানে আমার সার্কিটটা আর সিমেট্রিক নেই, ঠিক আছে। সার্কিটে আমি Q1 ট্রানজিস্টরটা যেটা আছে তার বেসে আমি দিয়েছি কত, 1 কিলো ওহম। Q2 ট্রানজিস্টর কত দিচ্ছি আমি, 10 কিলো ওহম, তাই না? তার মানে কি হচ্ছে, আমার ক্ষেত্রে এখানে ক্যাপাসিটির যে চার্জিংটা হচ্ছে না, দেখো ক্যাপাসিটির যে চার্জ আপ ডিসচার্জ আপ যেটা হচ্ছে সেটা দেখো, যে ব্লু কালার যেটা দিচ্ছি এই ক্যাপাসিটির যেটা আছে, এটা দেখো 1 কিলো ওহমের থ্রুতে চার্জ আপ হবে। 1 কিলো ওহমের থ্রুতে চার্জ আপ মানে কি খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছে, তাই না? তো 1 কিলোর মধ্যে চার্জ আপ হওয়ার জন্য দেখো এই পয়েন্টে দেখো কি তাড়াতাড়ি চার্জ আপ হয়ে গেছে এটা, তাই না? কিন্তু তুমি যদি অরেঞ্জটার দিকে তাকাও তাহলে দেখো কি স্লোলি চার্জ আপ হচ্ছে। কেন? অরেঞ্জটা চার্জ কার থ্রুতে হচ্ছে, 10K, ব্লুটা চার্জ কার থ্রুতে হচ্ছে, 1K। ওকে, এই কারণে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ডিউটি সাইকেল চেঞ্জ করতে পারি। এই ডিউটি সাইকেল কত বলতো, 50% বেশি। ওকে, এবার ধরো তুমি চাইলে যে না আমি ডিউটি সাইকেল কমাতে চাইছি, কি করতে হবে আমাদেরকে, এই 1 কিলো ওহমটাকে তুমি এটাকে 10 কিলো ওহম করে দাও, আর এটাকে আমি করে দিচ্ছি 1 কিলো ওহম। দেখো, এবার দেখো অন টাইমটা দেখো একদম কম, ইভেন যেটুকু টাইম অন পাচ্ছি না সেই টাইমটাতে দেখো কি হচ্ছে না, আমার আমার আলটিমেটলি পুরোপুরি স্কোয়ার ওয়েভ যেতেই পারছে না। কেন? ওই টাইমটুকুর মধ্যে আমার ক্যাপাসিটারটা ফুল ভোল্টেজে চার্জ আপ হতে পারছে না। বোঝা গেল তো? তো এই কারণে এটা হচ্ছে। আমি যদি এখানে 1 কিলোমিটার একটু বাড়িয়ে দিই তাহলে দেখবো একটা সুন্দর করে প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখলে? ঠিক আছে, তো এবার দেখো অন টাইমটা আমার একটু বাড়ালাম আমি, অফ টাইমটা আমার অনেক বেশি। বুঝতে পারলে তো? তো এখানে পুরো খেলাটাই কার হচ্ছে বলতো, ক্যাপাসিটরের চার্জিং আর ডিসচার্জিং এর উপরে, আর কিছু না। ঠিক আছে, এই যে প্র্যাকটিক্যালটা আছে বা এই যে থিওরি কনসেপ্টটা আছে, এটা যদি তোমাদেরকে বুঝতে হয় তোমাদেরকে পুরো ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং গুলে খেতে হবে আর সুইচের কনসেপ্ট গুলে খেতে হবে। এই কারণে আমি ডাইরেক্টলি সার্কিটের এক্সপ্লেনেশন না করে আমি তোমাদেরকে একটা একটা করে স্টেপ বাই স্টেপ গেছি। বোঝা গেছে তো? ঠিক আছে, আমার কাছে যদি সিআরও থাকতো তাহলে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালটা করে দেখাতাম। ওকে, যেদিন আমি সিআরও কিনবো সেদিন আমি প্র্যাকটিক্যালটা তোমাদেরকে করে দেখাবো। ওকে, তো আজকের ভিডিও এইটুকুই। আজকে আশা করি অনেক বেশি লোড হয়ে গেছে, ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে। তাহলে তোমরা অলরেডি বায়োস্টেবল মাল্টিমিটার শিখে গেলে, অ্যাস্টেবল শিখে গেলে। মনোস্টেবল কি করবো বলতো, হাফ আমি ক্যাপাসিটি রাখবো, হাফ আমি রেজিস্ট্যান্স রাখবো। ঠিক আছে, যেদিকে আমি রেজিস্ট্যান্স রাখলাম ওদিকে একটা ট্রিগারিং রাখবো আমি একটা, তাহলে হবে। আর ক্যাপাসিটার যার সাথে ফেড থাকবে তাকে ট্রিগারিং রাখার দরকার নেই, কি হবে অটোমেটিক্যালি অন হওয়ার চেষ্টা করবে। ওকে, তো নেক্সট স্টেজ আমি ক্লাসটা দিব, সেটা হবে কি মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। Okay, so that's all for this video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.